গুড মর্নিং ফ্রম ব্যাংকক। আজকে 28 তারিখ, 28শে অক্টোবর 2024। এখন বাজে সকাল 8:15। আমরা রয়েছি ব্যাংককের খাওসান রোডের পাশে, এই কানালের ধারে। যাচ্ছি আইবিসের বাস ধরতে সিয়াম রেপের জন্য। কালকে আমাদের গ্রুপ ট্যুর শেষ হয়েছে, গ্রুপ ট্যুরের মেম্বাররা সকলে চলে গিয়েছেন কলকাতায়। আমরা ওই সেন্টারা ওয়াটারগেট প্যাভিলিয়ন থেকে চেক আউট করে এইখানে একটা হস্টেলে চলে এসেছিলাম, এয়ারবিএনবি থেকে বুক করেছিলাম। বেশ ভালো ব্যবস্থা ছিল, সস্তা সুন্দর টিকাও। এক ঘরে 4 জন থাকতে পারে। 4 জনের জন্য খরচ পড়েছে 2350 টাকা। জায়গাটা দারুণ। এখান থেকে রাজার প্যালেস জাস্ট 1.5 কিলোমিটার, সব কিছু একদম কাছাকাছি। এবং যদি আপনারা সস্তায় ব্যাংককে থাকতে চান তাহলে এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। এই কানাল সাইডটা, পাশে একটা কানাল রয়েছে, এটা গিয়ে পড়েছে সাও ফ্রায়া নদীতে। যাই হোক, এখন আমরা যাচ্ছি সিয়াম রেপ, কম্বোডিয়ার। উদ্দেশ্য হচ্ছে আঙ্কর ভাটের মন্দির দেখা। আগামী 2 দিন তাই দেখব এবং আপনাদেরকে দেখাবো। আর আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের ব্যাংকক থেকে সিয়াম রেপ অবধি বাসে জার্নিটা। 9টার সময় বাস ছাড়বে, বিকেল 5:30টায় পৌঁছাবে। প্রীতিজিৎ, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর শিবাজি যেটা বললো, এবার আমাদের গন্তব্য হচ্ছে কম্বোডিয়া, আর আপনাদের ঘুরিয়ে দেখাবো আঙ্কর ওয়াট। ঠিক আমার সঙ্গে রয়েছে আমার মেয়ে। ছেলেও ছিল, ছেলে কালকে চলে গিয়েছে। এই যে বিয়াস। আমি এই এয়ারবিএনবি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। ঘর ছোট, বাথরুমও ছোট, কিন্তু 4 জনের জন্য সস্তা সুন্দর দারুণ টিকাও একটা ব্যবস্থা। ব্রেকফাস্টটা অতটা ভালো ছিল না, শুধু ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, মিল্ক এই ছিল ব্রেকফাস্টে, আর কফি। ডিম ছিল না। রাস্তাঘাট, ফুটপাত এতটাই সুন্দর যে দেখুন, এই সুটকেস টেনে নিয়ে যেতে কোনো অসুবিধে হচ্ছে না। এখানে দেখুন কি সুন্দর ঢাল করা রয়েছে। সব কিছু কত সুন্দর ভেবে বানায় এরা। আমাদের বাস হচ্ছে জায়ান্ট আইবিস কোম্পানির এক্সক্লুসিভ ভিআইপি ক্যাটাগরির বাস, তাই লেখা আছে। ভাড়া পড়েছে এক একজনের $43 করে। আমি এখানে আসার আগেই টিকিট কেটে এসেছি। কাণ্ড দেখুন, রাস্তার পাশে এখানে গোসাপ ঘুরে বেড়াচ্ছে। আসলে পাশেই ক্যানালটা, তো ওই জন্য। এইখানে খাবার দাবারও দুর্দান্ত। গত রাতে আমরা এই কানালের পাড়ে অনেকগুলো রেস্তোরাঁ আছে, লোকাল রেস্তোরাঁ, সেখানে খেয়েছি। থাই রাইস, বেসিল চিকেন, ম্যাঙ্গো স্টিকি রাইস, সব কিছু দারুণ দারুণ ছিল। গতকাল আমার ছেলেও ছিল, ও চলে গিয়েছে। ও আমাদের সঙ্গে এখানে ডিনার করে তারপর বেরিয়েছে। ওর আলাদা ফ্লাইট ছিল, গ্রুপের সঙ্গে নয়। আসলে ছেলে মানে আদিত্যর যাওয়ার কথা ছিল আমাদের সঙ্গে এখান থেকে সিয়াম রেপ, কিন্তু ওর প্ল্যানটা চেঞ্জ হয়েছে। ওর মুম্বাইয়ে যে কলেজে পড়ে সেখানে একটা কিছু জমা দিতে হবে, এই ট্রেনিং রিপোর্ট। তো সেটা আগামীকাল ডেট দিয়েছে। তো ওই জন্য ওর টিকিট আবার রিশিডিউল করে ওকে ফেরত চলে যেতে হলো। নাহলে প্ল্যান ছিল আমরা 4 জনেই যাব। দারুণ সুন্দর আবহাওয়া আজকে, মনোরম। হচ্ছে আমাদের বাস। giantiibis.com থেকে আমি টিকিট কেটেছিলাম। বাসটা দেখে মনে হচ্ছে দারুণ। বাসে উঠেই আমাদেরকে একটা ইমিগ্রেশন কার্ড আর একটা রেজিস্ট্রেশন দেওয়া হলো। ইমিগ্রেশন কার্ডটা এটা ফিল করতে হবে। ফিল করছি সবাই মিলে। এখানে পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার সব কিছু উল্লেখ করতে হবে। ব্যাংকক থেকে সিয়াম রেপ 400 কিলোমিটার। নর্মালি সময় লাগা উচিত 6.5 ঘন্টার মতো, কিন্তু আমাদের বেশি লাগবে, 1-2.5 ঘন্টা। কারণ ইন্টারন্যাশনাল বর্ডারে তো সময় লাগবেই, ইমিগ্রেশন, কাস্টমস এগুলো হবে। এর আগে আমরা বাসে ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করেছি, আপনারা জানেন। যখন কেনিয়া থেকে উগান্ডা গিয়েছিলাম বাসে চড়ে, সেই দুর্বিষহ বাস যাত্রা সারা রাত ধরে। হ্যাঁ প্রীতিজিৎ, মনে আছে? হ্যাঁ, এটা মনে থাকবে সারা জীবন আর কি, বাস যাত্রা কাকে বলে। হ্যাঁ, তবে আজকে সাংঘাতিক কমফোর্টেবল। হ্যাঁ, আজকে খুবই কমফোর্টেবল। বাস খুব ভালো। ওটা তো এত ভালো বাসও ছিল না, লোকাল বাসের মতো আচরণও করছিল। একদম যেখানে সেখানে দাঁড়িয়ে যাচ্ছে, বস্তা টস্তা নিয়ে লোকজন উঠে পড়ছে, সারা রাত ধরে হাত পা মারিয়ে চলে যাচ্ছে আর কি। আমি তো রীতিমতো খেপে গেছিলাম 2-4 বার আর কি ওখানে। প্রত্যেকটা রোতে রয়েছে 3টে করে সিট, বাদিকে 2টো, তারপর আইল, তারপর একটা। টোটাল 28 জন বসতে পারে।
আর সিট যথেষ্ট বড়, লেগ স্পেস সাংঘাতিক, মানে বুঝতেই পারছেন 28 জন পুরো বাসে, তার মানে কতটা কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট। কম দামেও অনেক অ্যাভেলেবেল ছিল, অপশান ছিল। আমাদের যেটা বললাম $43 পড়েছে, আপনি $25-30 পেয়ে যাবেন, $25 পাবেন ওভারনাইট পাস। সেখানে কিন্তু এক একটা রোতে 4টে করে সিট, জায়গাটা ছোট, সিটটা এত বড় নয়, দারুণ বড় সিট, মানে খুবই কমফোর্টেবল। হ্যাঁ, মানে আমাদের ওখানে যে লাক্সারি বাস যেগুলো আর কি, ডিলাক্স বাস যেগুলো চলে, তার থেকে এগুলোর স্পেস অনেক বড়, অনেক বড়। আমাদের যে ভলভো চলে তার থেকে অনেক বেটার, অনেক বেটার। শেষ পর্যন্ত অ্যাকচুয়ালি ছাড়লো 9:09 তার কারণ এখানেও লেট করার লোক আছে আর কি। হ্যাঁ, অনেক লোকই লেট করে এলো, সেই জন্য বাসটা ওখানে স্ট্রিক্টলি লেখা ছিল যে বাস দাঁড়াবে না 1 মিনিটও, কিন্তু আলটিমেটলি দাঁড়িয়েছে। হ্যাঁ, এবং সবাই ওঠার পরেই ছাড়লো। আমাদের 3rd রো, বিএসের পড়েছে 2nd রো ডান দিকে। এই যে কানালটা এখানে দেখতে পাচ্ছেন, এটারই ওদিকে আমরা ছিলাম। কতগুলো জিনিস দিয়েছে, একটা জলের বোতল দিয়েছে, একটা এই বান রুটি এটা দিয়েছে, আরেকটা নেসকাফের এই ক্যান দিয়েছে। আমাকে বান রুটি দিলেও পৃথ্বীজিৎ আর বিয়াসকে দিয়েছে ডোনাট কেক। জানে, ওই যে বললাম, জানে আমরা মিষ্টি লোক, সেই জন্য মিষ্টি জিনিস দিয়েছি, ভালো হয়েছে। ব্যাংকক শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। যেটা জানানো হলো সেটা হচ্ছে যে প্রত্যেক 2 ঘন্টায় একটা করে ব্রেক দেওয়া হবে। আরও একটা কথা বললো যে কম্বোডিয়ার যে ইমিগ্রেশন, সেখানে নাকি ভারতীয়দের সঙ্গে কিছু সমস্যা আছে। আমাদের যে কন্ডাক্টর আছে বাসে, সে বলল আমি আপনাদের সঙ্গে এই নিয়ে আলাদা করে কথা বলবো। তো আমার কাছে যেটা ইনফরমেশান আছে, এখানে কম্বোডিয়ার ইমিগ্রেশনে আলাদা করে পয়সা নেওয়া হয়, যেটা লিগ্যাল না। এবার আপনি কি যা বোঝার বুঝুন আর কি। তো জানাবো কি হচ্ছে, ফার্স্ট ব্রেকটা দেখ, সেখানে ভিসা সম্পর্কেও বলবো। আমরা ভিসা করে এনেছি, আমি ডিটেলসে বলছি ফার্স্ট ব্রেক যখন দেবে সেখানে। ব্যাংকক ছাড়িয়ে এখন কান্ট্রি সাইডে চলে এসেছি, মাঝে মাঝে ছোট ছোট গঞ্জ। তবে আমাদের ওখানে যেরকম গ্রাম, এখানের গ্রামগুলো সেরকম নয়। এখানের গ্রাম যথেষ্ট বর্ধিষ্ণু এবং পাকা বাড়ির সংখ্যাই বেশি, কাঁচা বাড়ি নেই, পাকা বাড়িই সব। তবে মাঝে মাঝে কিছু কাঠের বাড়ি চোখে পড়ছে। এই যে নদীটা পেরুলাম এইমাত্র, এটা হচ্ছে ব্যাংপাকং নদী। 231 কিলোমিটার দীর্ঘ এই ব্যাংপাকং গিয়ে পড়েছে বে অফ থাইল্যান্ডে। এটা পূর্ব থাইল্যান্ডের নদী। আমরা কিন্তু এখন রয়েছি থাইল্যান্ডের পূর্ব দিকে, যাচ্ছি কম্বোডিয়া। বাসের স্পিড 85 থেকে 95 এর মধ্যেই থাকছে। এখন বাজে 10:56। ফার্স্ট ব্রেক দিল টয়লেটের জন্য, জাস্ট 10 মিনিটের ব্রেক। আমাদের ওখানে যখন দীঘা যাওয়ার পথে ব্রেক দেয়, পাশে যে দোকানগুলো থাকে না, চা 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 চা, সেগুলো খুব মিস করছি। যদিও এখানে রয়েছে, এরকম দোকান রয়েছে, কিন্তু আমাদের ঝুপসকে মিস করছি। এখানে একটা এই চেস্টার্সের দোকান রয়েছে, আর ওপাশে রয়েছে 7-Eleven। এটা একটা পেট্রোল পাম্প, আর এখানে পেট্রোল পাম্পগুলোতেই বাস দাঁড়ায়, স্টপেজ দেয়, এবং পেট্রোল পাম্পে সমস্ত রকমের সুযোগ সুবিধা রয়েছে। টয়লেট তো আছেই, সেই সঙ্গে দোকানপাটও রয়েছে। বাসের ইঞ্জিন পেছন দিকে। আচ্ছা, এবার ভিসা সম্পর্কে বলে দিই। আমরা ভিসা করিয়ে এসেছি। ভিসা খুব সহজে করাতে পারবেন। আপনি অনলাইনে এখানে আসার আগেই ওদের ওয়েবসাইটে গিয়ে, ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে কম্বোডিয়ার, ওখানে ফর্ম ফিল আপ করবেন এবং 2 ওয়ার্কিং ডেজেই ভিসা পেয়ে যাবেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই লিঙ্কে ক্লিক করে ওই কম্বোডিয়ার ইমিগ্রেশনের ওয়েবসাইটে যাবেন, ফর্মটা ফিল আপ করবেন। সেখানে আপনার ছবি এবং পাসপোর্টের পেজের স্ক্যান কপি আপলোড করতে হবে, এটা কিন্তু লাগবে। আর নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল
সেই সঙ্গে আপনার পাসপোর্টের নাম্বার, এগুলো সব ফিল আপ করতে হবে। করে আপনি পে করবেন ভিসা ফি, সেটা হচ্ছে $36। এটা আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে করতে পারেন। এটা করে দিলেই আমাদের ভিসা চলে এসেছিল 2 ওয়ার্কিং ডেতে, মানে আমি বোধহয় শুক্রবার ভিসা করে অ্যাপ্লাই করেছিলাম, সোমবার দুপুরে চলে এসেছে, মানে 2 দিনও লাগেনি আর কি। নেক্সট ওয়ার্কিং ডেতেই পেয়ে গেছি, খুব ইজি। আরেকটা পদ্ধতি হচ্ছে যে আপনি এখানে এসে, আচ্ছা আরেকটা কথা বলে দিই, ওই যে ভিসাটা ইলেকট্রনিক ভিসা আমার মেলে এসছে, ওটার প্রিন্ট আউট করে নিয়ে আসতে হবে, 2 কপি লাগবে। একটা হচ্ছে যাওয়ার সময় জমা দিতে হবে, একটা হচ্ছে ফেরার সময়। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে প্রিন্ট আউট করলেই হবে, এমন নয় যে কালার প্রিন্ট আউট করতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে ভিসার অন অ্যারাইভেল ভিসা রয়েছে ভারতীয়দের জন্য। এখন যে আমরা যাচ্ছি, ভিসা যদি না করে আসতাম ই ভিসা, তাহলে এখানে অন অ্যারাইভেল ভিসা নিতে পারতাম। সেক্ষেত্রে ওই একই টাকা লাগে, $36 বর্ডারে পে করে ই ভিসা নিতে ভিসা অন অ্যারাইভেল নিতে পারতাম। প্লেনে যারা আসবেন তারাও ভিসা অন অ্যারাইভেলের ফেসিলিটি নিতে পারেন, অথবা ই ভিসা আগে থেকে করিয়ে আসতে পারেন। ই ভিসা করিয়ে এলে সুবিধে হচ্ছে যে এখানে আর যদি লাইন থাকে, সেই লাইনে আর দাঁড়াতে হবে না, এটুকুই সুবিধে। তাছাড়া খরচ খরচা একই রকম। তবে এখন আমাদের কন্ডাক্টর কাম ম্যানেজার এসে একটা কথা বলে গেল যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আমেরিকার মানুষদের জন্য কম্বোডিয়ার ইমিগ্রেশন একটু চাপের। ওরা নাকি প্রচুর কোশ্চেন জিজ্ঞেস করে, কেন যাচ্ছ, কত টাকা রয়েছে, এইসব নানা রকমের কোশ্চেন। তো এবং রিটার্ন টিকিট কিভাবে ফেরত আসবে তার টিকিটও দেখতে চায়। তো আমাদের রিটার্ন টিকিটও কাটা রয়েছে, এই বাসেই কাটা রয়েছে। তো আমি সেই ইমিগ্রেশনের অভিজ্ঞতা কি দাঁড়াচ্ছে সেটা ওখানে ইমিগ্রেশন ক্লিয়ার করার পর আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার অনেকের কাছে শুনেছিলাম আমি, যারা ট্রাভেল করেন বা করেছিলেন আগে কম্বোডিয়াতে, তারা বলেছেন যে এক্সট্রা টাকাও নাকি দিতে হয় এদেরকে। তো সেসব সম্পর্কে তথ্য ইমিগ্রেশন হয়ে যাক, তারপর শেয়ার করব আপনাদের সঙ্গে। তো ভিসাটা কম্বোডিয়ার খুবই ইজি, অন অ্যারাইভেল ভিসা নিতে পারেন অথবা ই ভিসা করে আসতে পারেন। এদিকের প্রকৃতি দারুণ সুন্দর, প্রচুর গাছপালা এখানে, সবুজে সবুজ। আকাশটা যদিও মেঘলা, আকাশ নীল থাকলে আরও ভালো লাগতো। বাড়িঘর তোর একেবারেই কম, মাইলের পর মাইল শুধু ফাঁকা জমি বেশি। মাঝে মাঝে ইন্ডাস্ট্রি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল শেড, কারখানা এগুলো রয়েছে, কিন্তু গ্রাম সেভাবে কমই চোখে পড়ছে, হয়তো ভেতর দিকে রয়েছে। এই দেখুন, এখানে একটি সেরকমই শেড, ওই পেছনে গাড়ি কিছু একটা রয়েছে। আবার একটা ছোট গঞ্জে চলে এলাম। গঞ্জগুলো এইরকমই, তবে প্রত্যেক জায়গায় 7-Eleven অ্যাভেলেবেল। এখানে আখের চাষ। আচ্ছা, কাশফুল গেল, দেখলেন কি? আখের ক্ষেত এখানে। রাস্তার ধারে প্রচুর কাশফুল ফুটে রয়েছে মাঝে মাঝে। এই দেখুন, আবার চলে গেল। এখন ঘড়িতে 12:55, আর মাত্র 10 কিলোমিটার রয়েছে বর্ডারের। এই বর্ডারটার নাম হচ্ছে ক্রং পয় পেট, POIPET, KRONGPOIPET। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যখন অনলাইনে ই ভিসা করাবেন তখন কিন্তু আপনাকে এন্ট্রি পয়েন্ট মেনশন করতে হবে। তো সেখানে যে অপশানগুলো ছিল তার মধ্যে এই পয়পেটও ছিল, আমি সেটা মেনশন করে দিয়েছি। যদি আপনি এয়ারপোর্ট দিয়ে আসেন তাহলে কোন এয়ারপোর্টে ল্যান্ড করবেন সেটাও মেনশন করতে হবে। সেই অপশানগুলো ওখানে ওই ফর্মে রয়েছে। এখানে কিন্তু এই কথাটা মাথায় রাখবেন, আপনি একটা এন্ট্রি পয়েন্ট মেনশন করে ভিসা নিলেন, তখন কিন্তু অন্য এন্ট্রি পয়েন্ট দিয়ে আপনি ঢুকতে পারবেন না। যে এন্ট্রি পয়েন্ট মেনশন করেছেন ভিসায়, সেই এন্ট্রি পয়েন্ট দিয়েই ঢুকতে হবে আপনাকে। এখানে রয়েছে কনসুলেট জেনারেল অফ দি কিংডম অফ কম্বোডিয়ার অফিস। এখানে দাঁড়ালো, একটা টয়লেট ব্রেক দিল। এই কম্বোডিয়ান কনসুলেট জেনারেলের যে অফিস, এটা এখন ফাংশনাল কিনা আমি জানি না, কারণ এখানে শুধু আমাদের টয়লেট ব্রেকের জন্যই দাঁড় করানো হলো, এর পেছনের টয়লেটটা ইউজ করার জন্যই। 1:17 এখনই ছাড়বে। আমাদের ম্যানেজার বলে গেল যে বর্ডারে গিয়ে খুব তাড়াতাড়ি করে থাইল্যান্ডের সাইডে ইমিগ্রেশনে চলে যাবে, একদম দেরি করবে না। ও বারবার বলছে একদম সময় নষ্ট না করে আগে থাইল্যান্ডের ইমিগ্রেশন ক্লিয়ার করে কম্বোডিয়া সাইডে চলে যেতে। কম্বোডিয়া সাইডে মিনিমাম 1 ঘন্টা নাকি আমাদের লাগবেই। তো
তো আমি জানি না ছবি কতটা তুলতে পারবো, সামান্য কিছু হয়তো তুলতে পারবো। এমনিতেই ওখানে রেস্ট্রিকশন থাকবে ইমিগ্রেশনে, তুলতে পারবো না। বর্ডারটা দেখানোর চেষ্টা করব, তারপর ওপারে গিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কী হলো। So you are required to go to upstairs, get stamp passport with Cambodia. এই হলো বর্ডার। আপনাদের সবাইকে স্বাগত জানাই কম্বোডিয়ায়। কিন্তু আমাদের ইমিগ্রেশনে যে অভিজ্ঞতাটা হলো না, সেটা কম্বোডিয়ায় বর্ডারেই যে অভিজ্ঞতা হলো ইমিগ্রেশনে, সেটা খুব একটা সুখকর ছিল না শিবাজি। আমার এটা 13 নম্বর দেশ, পৃথ্বীজিতের 12 নম্বর, আর আমার মেয়ের হচ্ছে 2 নম্বর। মানে ও থাইল্যান্ডে ফার্স্ট এলো বিদেশ, তারপরেই কম্বোডিয়া ল্যান্ড বর্ডার ক্রস করে এলো। আমরা আগে দুটো দেশের ল্যান্ড বর্ডার ক্রস করেছি, এটা থার্ড দেশ। এই রকম ইমিগ্রেশনের গ্রিলিং, কোয়েশ্চেনিং আগে কোথাও ফেস করিনি দাদা। মানে এরকমটা কেন? মানে আমাদের প্রায় ঘন্টাখানেক আটকে রাখলো। মানে প্রথমেই যখন আমরা ওখানে পৌঁছালাম, আমরা যারা ভারতীয় ছিলাম, আমরা তাদেরকে আলাদা করে দিল। আরও দুজন ছিলেন মুম্বাই থেকে এসেছে, ওনারাও বাঙালি, তাদেরকে প্রথমেই আলাদা করে দিল। তাদের পাসপোর্টগুলো আলাদা করে নিয়ে নেওয়া হলো। একজন মোটা সোটা বেশ ভদ্রলোক এসে এই পাসপোর্টগুলো নিয়ে আমাদের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। সেই ঘরে আমরা মোটামুটি মানে ওই পেছনের দিকে একটা জায়গায় বেশ খানিকক্ষণ ওয়েট করলাম। তারপর আমাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে যাওয়া হলো, যেটা পৃথ্বীজিৎ বলল। আরও একটা বাঙালি পরিবার রয়েছেন, মা মেয়ে, মুম্বাইয়ের। আমাদের 5 জনের, আমরা 3 জন আর ওরা 2 জন, 5 জনের পাসপোর্ট ভেতরে নিয়ে গেল। তারপর ডাক পড়লো বেশ খানিকক্ষণ পরে, এবং তারপরে কোয়েশ্চেন, কেন যাচ্ছি কম্বোডিয়া, কি করি। এগুলো তো নর্মাল, ঠিক আছে, এগুলো কোথাও করা হয় না যদিও, কিন্তু এরা সাংঘাতিক চমকালো আর কি। তারপর যেটা সবচেয়ে অদ্ভুত, বললো ক্যাশ কত টাকা আছে। আমি বললাম যে আমার কাছে যা ডলার এবং পাউন্ড ছিল সেটা বললাম। বললো বার করো। সে বার করলো, টেবিলের ওপর রাখলো, পুরো ছড়ালো, ছড়িয়ে গুনলো, গুনে তার ছবি তুললো। মানে কায়দা শেষ নেই। মানে যাই বলি শিবাজি, একজন ভারতীয় হিসেবে এটা কিন্তু আমার ইগোতে লাগলো। কম্বোডিয়ার মতো একটা দেশ সাংঘাতিক ইগোতে লেগেছে। আমাদের ভারতীয় হিসেবে এরকম খামোখা জেরা করতে পারে, আমাদের বসিয়ে রেখে মারতে পারে, এটা কিন্তু ভাবিনি। মানে আমি আমাদের এখানে ভারতীয় দূতাবাসের কাছে এটা একটা রিকোয়েস্ট, দূতাবাস এবং বিদেশ মন্ত্রকের কাছে, এবং সরকারের কাছেও, যে ভারতীয়দের কম্বোডিয়ার মতো একটা জায়গায় এই ধরনের হেনস্থার মুখে পড়তে হচ্ছে, এটা ভারী লজ্জার ব্যাপার। কিন্তু আমি জানি না যারা অফিসিয়ালস আছেন আপনারা আদৌ এটা জানেন কি না, কিন্তু এই অভিজ্ঞতা আমাদের হলো। প্রায় ঘন্টাখানেক কিন্তু আমাদের গ্রিল করা হলো, মানে যাকে বলা হয় গ্রিল করা সেটাই। এবং যারা ইউরোপিয়ান পাসপোর্ট হোল্ডার বা আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তাদেরকে ইনস্ট্যান্টলি ছেড়ে দেওয়া হচ্ছে, জাস্ট নো কোশ্চেন আস্কড, স্ট্যাম্প মারছে, ছেড়ে দিচ্ছে। এরকমটা কেন হবে? মানে এরকম হওয়ার চান্সেস খুব কম। মানে আমি জানি না হয় কি না বা কিছু, যে ভারতীয়রা কম্বোডিয়া এলো আর থেকে গেল। কেন থাকবো আমি, কেন থাকবো এখানে ভাই? আর এসছি তো যাতে তোমাদের ট্যুরিজমের উন্নতি হয়, সেই জন্য। যাই হোক, ডিফারেন্ট ইস্যু। এদের কি আছে নিয়ম, এদের ইন্টারনাল কি ব্যাপার স্যাপার, উই ডোন্ট নো। কেন খেপা দেখি ভারতীয়দের কীভাবে, আমার ধারণা নেই। কিন্তু যেটাই হয়ে থাক, যেটা করছে এটা খুব বাজে করছে, তাই এটা একেবারেই উচিত নয়। আমাদের থাইল্যান্ডে ঢুকেছি আমরা, থাইল্যান্ডে নো কোশ্চেন আস্কড স্ট্যাম্প করে দিচ্ছে। কম্বোডিয়া থাইল্যান্ডের পাশের দেশ, এরকম হওয়া একেবারেই বাঞ্ছনীয়। সাংঘাতিক বাজে অভিজ্ঞতা। আমাদের ইগো হার্ট হয়েছে ভারতীয় হিসেবে, একদম। এটা বলতে কোনো দ্বিধা নেই। প্রচন্ড ডিসক্রিমিনেশন ফেস করতে হয়েছে বাস থেকেই। আমাদেরকে সব সাদা চামড়ার লোকেদের থেকে আলাদা করে ঘরে নিয়ে গিয়ে এত জেরা করা, এটা একদমই ঠিক না। কেন হবে এটা? একদমই ঠিক। যাই হোক, নতুন দেশ কম্বোডিয়া। অবশ্যই কালকে আমরা সিয়াম রেপ থেকে যাব হচ্ছে আঙ্কর ভাটের মন্দির। নেক্সট 2 দিন, আগামীকাল আর পরশু 2 দিন আমরা রেখেছি আঙ্কর ভাট দেখার জন্য। সম্পূর্ণ আঙ্কর ভাট দেখবো এবং আপনাদেরকে দেখাবো। কিন্তু কম্বোডিয়ায় আরও হয়তো সময় লাগা দরকার, আরও হয়তো সময় লাগতো ভালো করে কম্বোডিয়া ঘুরে দেখতে। আপাতত সেই সময়টা নেই। আমরা 2 দিন আঙ্কর ভাট ঘুরেই চলে যাব। আবার এই ল্যান্ড বর্ডার ক্রস করে যাব, এই বাসেই ফিরবো ব্যাংকক থেকে কলকাতা ফ্লাইট হচ্ছে 1 তারিখ ভোরবেলায়। 1 তারিখ ভোরে আমরা কলকাতা নামবো। তো এরপরে কি হচ্ছে বাস জার্নিটা দেখাচ্ছি। আমরা এখান থেকে সিয়াম রেপ গিয়ে, সিয়াম রেপে এয়ারবিএনবি বুক করা আছে, এয়ারবিএনবিতে উঠবো, সেটা সস্তাই। ওখানে গিয়ে বলবো। বাস দাঁড়িয়ে আছে, আপাতত বাসে উঠি। এটা ছিল ইমিগ্রেশন অফিস কম্বোডিয়ার। এখান থেকে ইমিগ্রেশন ক্লিয়ার করে বেরোলাম আমরা। আর এই হচ্ছে গেট, এই যে বর্ডার গেট কম্বোডিয়ার দিকে। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওইখানটায়। তোর জীবনের দ্বিতীয় কান্ট্রি, কেমন লাগছে? খুব ভালো এক্সপিরিয়েন্স। প্রথমবারই ল্যান্ড বর্ডার ক্রস করলাম, মানে ইমিগ্রেশনের টুকু বাদ দিয়ে। হ্যাঁ, ইমিগ্রেশনের টুকু বাদ দিয়ে।
ঠিক, চল এবার। বাসে উঠতেই এই লাঞ্চটা দিল, এগ রাইস বা চিকেন রাইস কিছু আছে। কেমন খেতে পৃথ্বীজিৎ? ভালো, বেশ ঠিকঠাক। আচ্ছা, এই ইমিগ্রেশন সংক্রান্ত কতগুলো জরুরি কথা বলে নিই, যেটা বলা হলো না। সেটা হচ্ছে, 1 নম্বর, আমার কাছে দেখতে চেয়েছে টাকা, ডলার বা পাউন্ড, যা আমার কাছে ছিল আমি দেখিয়েছি। মোটামুটিভাবে আপনি যদি একজনের দিয়ে হিসেব দিয়ে বলছি, একজন যদি 3 দিন থাকবেন তাহলে ওই 100 থেকে 150 পাউন্ড পার হেড পার ডে হিসেব নিয়ে আসবেন। এটা কিন্তু ওরা দেখতে চাইবে। প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখাতে হয়েছে পৃথ্বীজিতের কাছে। পৃথ্বীজিৎ নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখিয়েছে ওদের, সেটাও দেখাতে হয়েছে। ক্রেডিট কার্ড থাকলে তার স্টেটমেন্টও দেখতে চাইছে, ঠিক আছে? এগুলো কিন্তু চেয়েছে আমাদের কাছে এবং আমরা দেখিয়েছি। আচ্ছা, আমার কাছে ছিল 650 পাউন্ড আর কয়েকশো ডলার। আমাদের 3 জনের 2 দিনের জন্য ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে, মানে ঝামেলা কিছু করেনি। আর আরেকটা জিনিস, আমাদের ফেরার টিকিট দেখেছে, বাসের টিকিট। যদি প্লেনে ফ্লাইটে ফেরার টিকিট থাকে সেটাও হ্যান্ডি রাখবেন, সেটা দেখাবেন। আর আমরা যে ব্যাংকক থেকে রিটার্ন ফ্লাইট আছে কলকাতা, সেটাও দেখেছে। মানে আচ্ছা, হয়েছে তারপর আপনাদের? কাগজ মিসপ্লেস করেছে ওরাই। হ্যাঁ, এদের না বিহেভিয়ার একেবারেই ঠিক নেই। আর সবচেয়ে বড় যেটা অসুবিধে সেটা হচ্ছে যে ইংরেজি তো একেবারেই বোঝে না, আর বলে যেটা সেটা বোঝার মতো না। মানে সাংঘাতিক সমস্যা। হ্যাঁ, মানে হাত পা নেড়েও বোঝানো খুব মুশকিল। তো যাই হোক, কারো বুদ্ধি নিয়ে, ইন্টেলিজেন্সি নিয়ে, লজিক্যাল সেন্স নিয়ে মন্তব্য করা উচিত নয়, কিন্তু এদের লজিক্যাল সেন্স কম। উচিত না, একদম উচিত না, কিন্তু কম। সত্যি কথাও বলা উচিত মাঝে মধ্যে, না? তারপর আমার ইউকে ভিসাটা দেখালাম, তারপর দেখলাম কীরকম হয়ে গেল। তো ইউকে ভিসা দেখার পরে বেশি কোশ্চেন করেনি আর কি। একটাই কোশ্চেন করে, কেন ইউকে গিয়েছিলেন? তো এনিওয়ে, তো এই জিনিসগুলো হ্যান্ডি রাখবেন। এক তো রিটার্ন টিকিট, সেটা যদি আপনার সিয়াম রেপ থেকে হয় সেটা হ্যান্ডি রাখবেন। আর যদি ব্যাংককে আপনি থাইল্যান্ডে বাসে ফেরেন তাহলে সেই টিকিট প্লাস ব্যাংকক থেকে রিটার্ন টিকিট প্লাস এখানে যেখানে থাকবেন হোটেল বুকিং, সেটাও কিন্তু প্রয়োজন। আরেকটা কথা, যখন আপনি ই ভিসা ফিল আপ করবেন সেখানে কিন্তু আপনার হোটেল বুকিং লাগবে এবং আপনার ফ্লাইটের টিকিট বা বাসের টিকিট যেটা করে আপনি আসছেন সেটা লাগবে। সেগুলো কিন্তু অপশনাল, ম্যান্ডেটারি নয়। আমি আপলোড করে দিয়েছিলাম। আচ্ছা, আর একটা কথা তো বলাই হয়নি, ইমিগ্রেশনে কিন্তু আমাদের থেকে কোনো রকম কোনো পয়সা কড়ি চায়নি, সেরকম কখনো কিছু ইঙ্গিতও দেয়নি। এখন সময় হচ্ছে 2:34, আরও ঘন্টা 3 লাগবে এখান থেকে সিয়াম রেপ। মানে আমাদের 5:15 থেকে 5:30 এরকম একটা সময় গিয়ে পৌঁছাবো সিয়াম রেপে। দেখে কিন্তু অনেকটাই মানে আমাদের দেশের সঙ্গে সাদৃশ্য আছে আর কি। সেটা আছে। মানে এতদিন থাইল্যান্ডে ছিলাম 2 দিন, তারপর কম্বোডিয়ায় এসে একটু হোঁচট খেতে হলো আর কি। রাস্তায় যথেষ্ট পরিমাণ ধুলো উঠছে। হ্যাঁ, প্রচুর ধুলো এবং ঘিঞ্জি বাড়িঘর, তো যেটা বললাম আর কি। থাইল্যান্ডে একটা সুন্দর পরিপাটি প্ল্যান্ড সিটির চিত্র পাওয়া যায়, এখানে কিন্তু সেরকমটা নয়। যেখানে যেরকমভাবে করার বাড়িঘরদোর করার ইচ্ছে হয়েছে সেভাবেই করে রেখেছে এবং সাজানো ব্যাপারটা নেই। থাইল্যান্ডে গাড়ি পার্ক করলেও সেটার মধ্যে একটা সিনক্রোনাইজেশন থাকে, সামঞ্জস্য থাকে, সৌন্দর্য থাকে। কিন্তু এখানে সেগুলোর কিছুই নেই আর প্রচুর ধুলো। পাশাপাশি 2টি দেশ, থাইল্যান্ড আর কিংডম অফ কম্বোডিয়া, যেন আকাশ আর পাতালের তফাৎ। কম্বোডিয়ার কারেন্সি হচ্ছে কম্বোডিয়ান রিয়াল, 1 ভারতীয় মুদ্রা, মানে 1 টাকায়, আমাদের 1 টাকায় 48.07 কম্বোডিয়ান রিয়াল। মানে 100 টাকা যদি আমি দিই পাবো 4,807 টাকা, কম্বোডিয়ান রিয়াল। মানে 100 কম্বোডিয়ান রিয়াল সমান ওই 2 টাকা সামথিং।
এখন কার্যত আমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন, মানে এই নেট দুনিয়া থেকে। বাসে একটা ওয়াইফাই আছে বটে, কিন্তু সেটা খুবই স্লো। আচ্ছা, কম্বোডিয়ায় ঢোকার আগে অবধি সোনুর কাছে একটা থাইল্যান্ডের সিম ছিল। আমরা এবার সিম নেইনি থাইল্যান্ডে এসে, আমি আর প্রীতিজিৎ, কারণ ছেলে মেয়ে দুজনেই ছিল। ওদের সিমের হটস্পটই আমরা ইউজ করেছি। তো সোনু সিমের হটস্পট ইউজ করছিলাম। এখন ওর তো থাইল্যান্ডের সিম এখানে ঢোকার সাথে সাথে চলছে না। তো যতক্ষণ না সিয়াম রেপ যাচ্ছি সিম পাবো না। এখানে সিম ছিল, বাস আর দাঁড়াবে না, দেরি হবে, সেই জন্য আমরা রওনা দিয়ে দিলাম। ওখানে সিয়াম রেপে গিয়ে সন্ধেবেলা সিম তুলে নেব। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়নি, সেটা হচ্ছে যে কম্বোডিয়াতে রাস্তার ডান দিক দিয়ে গাড়ি যায়, থাইল্যান্ডের ঠিক উল্টো। মানে এটা আমেরিকান সিস্টেম ফলো করছে, আর থাইল্যান্ডে ব্রিটিশ সিস্টেম। আমাদের যে গাড়িটা, আমি ঢুকেই দেখেছিলাম যে ড্রাইভারের সিট হচ্ছে বাঁ দিকে। তার মানে এই গাড়িটা যাতে কম্বোডিয়ায় ঠিকঠাক চলে সেই ব্যবস্থা করা আছে। থাইল্যান্ডে তো উল্টো, কিছু করার নেই। ড্রাইভারের পক্ষে খুব চাপ আর কি, যদিও নিশ্চয়ই অভ্যস্ত হয়ে গিয়েছেন এনারা। এখন 4:17 বাজে। কম্বোডিয়ায় একটা স্টপেজ দিল, ওই টয়লেট ব্রেক। এটাই হচ্ছে লাস্ট টয়লেট ব্রেক, এরপর আর দাঁড়াবে না, এরপর একদম সিয়াম রেপে। এখানে এই দোকানটা রয়েছে, কফি পাওয়া যাচ্ছে এখানে এবং আনুষঙ্গিক আরও কিছু। এইখানে এই ছেলেটির সঙ্গে আলাপ হলো, ও ইউটিউব করছিল। সম্বাদ, সম্বাদ, ইউ স্পিক ইংলিশ? হুইচ ক্লাস? ক্লাস স্কুল? নো, ওকে। এখানে স্থানীয় মানুষেরা কিন্তু অনেক বেশি হাসি খুশি, এটা দেখে বোঝা যাচ্ছে। বাই বাই, টাটা। হোয়াটস ইউর নেম? My name was Win. Oh, Win over. Win. She's sister? Your sister? Okay. Bye bye. আপনারা জানেন যে এখন অবধি আমাদের 2টো থাইল্যান্ডে গ্রুপ ট্যুর হয়েছে, সাকসেসফুলি হয়েছে। এর পরের গ্রুপ ট্যুরে আমরা চেষ্টা করব আঙ্কর ভাটকেও ইনক্লুড করার। দেখা যাক, যথাসময়ে আমরা পোস্ট দেব, আপনারা জানতে পারবেন। একটা দীর্ঘ সময় কম্বোডিয়ার মানুষেরা এক অত্যাচারী শাসকের আন্ডারে ছিল। আপনারা সবাই জানেন তার নাম পল পট। প্রচুর মানুষ হত্যা করেছিলেন এই পল পট। তারপর সেই সময় পেরিয়ে এসছে কম্বোডিয়া। এখন বর্তমানে যদিও এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একদম নিচের দিকে রয়েছে, যদি আমি ইনকামের কথা বিবেচনা করি, পার ক্যাপিটা ইনকামের কথা বিবেচনা করি, কিন্তু তারপরেও কম্বোডিয়া কিন্তু এখন প্রগ্রেস করছে, আস্তে আস্তে ওপরের দিকে উঠে আসছে। গত 20 বছর ধরে কম্বোডিয়া খুব ভালো প্রগ্রেস করছে। প্রচুর ধান উৎপন্ন হয় কম্বোডিয়ায়, এখন এই মাঠ দেখে সেটা বোঝা যাচ্ছে। কম্বোডিয়ায় প্রচুর পরিমাণে ক্যাসিনোর চল রয়েছে সারা কম্বোডিয়া জুড়ে। এখানে 2টো দেশে ক্যাসিনোর চল সাংঘাতিক, একটা তো কম্বোডিয়া আর একটা লাওস। যদিও ফেলুদা লালমোহনবাবু কাঠমান্ডুতে গিয়ে জুয়া খেলেছিলেন ক্যাসিনোতে, কিন্তু আমি আর পৃথ্বীজিৎ জুয়াতে একেবারেই বিশ্বাস করি না। হ্যাঁ, একদম একটা ব্যাপারে আমি একদম একটু উৎসাহ নেই, আমারও নেই। সেই জন্য ক্যাসিনো আমরা দেখাবো না এবং আপনাদেরকেও উৎসাহ দেব না ক্যাসিনোতে আসার। এই যে পল পট লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, সে অ্যাকচুয়ালি কোন পন্থী ছিল জানো? না না, আপনারা একটু ঘাটুন তো পল পট সম্পর্কে, যারা জানেন একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, পল পটের ইতিহাসটা একটু জেনে নিন, সে কোন পন্থী ছিল। ইতিহাসে এই পল পটের শাসনকাল ছিল অন্যতম কুখ্যাত একটি শাসনকাল। আমরা হিটলারের কথা জানি, কিন্তু যদি একটু ইতিহাস ঘেঁটে দেখেন, পল পট হিটলারের থেকেও অনেক বেশি অত্যাচারী একজন শাসক ছিল, অনেক বেশি মানুষকে হত্যা করেছিল। মানে যে পন্থীই থাক, মানবতাপন্থী ছিল না, মানবতা বিরোধী একটা লোক ছিল। হ্যাঁ, এটা একটা বিতর্কিত মন্তব্য হবে। পল পট, স্তালিন এবং মাও, এই 3জন মিলে যে পরিমাণ মানুষ হত্যা করেছেন, হিসেবের নিরিখে যদি আমি দেখি, তাহলে হিটলার কিন্তু শিশু। এটা একটা সাংঘাতিক বিতর্কিত মন্তব্য করে ফেললাম আমি, কিন্তু এটা বাস্তব। আপনারা চাইলে উইকিপিডিয়া দেখে নিতে পারেন, আমি উইকিপিডিয়া থেকেই রেফারেন্স টেনে বলছি।
হিটলার এদের থেকে কম সংখ্যক লোক হত্যা করেছে মানে হিটলারকে কিন্তু মহান করে দিচ্ছি না আমি, হ্যাঁ। আপনারা আবার কমেন্ট করে বসবেন না যেন যে হিটলারকে আমি ওপরে তুলে দিলাম। আসলে এরা সকলেই কদর্য, সকলেই মানবতার শত্রু, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেমন লাগলো বিয়াস? কম্বোডিয়া কেমন? এই ছিল বাস স্ট্যান্ড আইবিসের। আমরা এখান থেকে অটো নিলাম, মানে টুকটুক নিলাম আমাদের হোমস্টেতে যাওয়ার জন্য। এখানে ওয়াইফাই ছিল, এখনও সিম নেই, ওয়াইফাই দিয়ে হোমস্টের লোকেশান পেয়ে গেলাম। 100 ভাট নেবে এখানে, সব জায়গায় থাই ভাট চলছে এখনও অবধি। এরপরে কী হবে জানি না। এই টুকটুক 100 ভাট নেবে। এই হচ্ছে হন্ডা মোপেড, তার সঙ্গে লাগানো এই টুকটুক। ভাই, ঘোড়ার গাড়ির বদলে মোপেড, এই ধাঁচটা অনেকটা ঘোড়ার গাড়ির মতোই কিন্তু বিয়াস, দেখ। ফাটাফাটি, চলো, অসুবিধা হবে না, আলাদাই অভিজ্ঞতা হবে। চলো। Okay, so আরে তোর ফোনটা, Cambodia. Okay. থ্যাংক ইউ For you coming, and thank you that you spend the time, you spend the money in Cambodia. I'm very, very appreciate you. Yes, thank you so much. Most welcome, Yes, most welcome. From Indian, right? Yeah, we're glad to be here. Welcome to Indian people coming. So Indian, I like the actor, superstar of Indian, Sri Devi. I like শ্রীদেবী। Sridevi. Oh, okay, okay. But he's gone. I She- cry. Oh, you cry? Yes. Oh. Yeah, because when I was young, I like Indian movie. অমিতাভ বচ্চন। Yes. Amitabh Bachchan, yes. Govinda. Govinda, right. Okay, so first one, I take you to buy SIM card first. Yeah, thank you so much. You're welcome. এত ভালো ভালো কথা বলছি যাতে ওর সঙ্গে আমরা কালকে আঙ্করঘাট ট্যুরটা করি, এই জন্যই আর কি। খুব ভালো, না এরকম একটা ওয়েলকামিং হাসি মুখ দেখলে ভালোই লাগে। হ্যাঁ, একদম, হ্যাঁ, একদম। সে যে কারণেই হোক। এখন আমরা ওকে বলেছি যে সিম কার্ড তুলবো, সেই জন্য রাস্তায় দাঁড়িয়েও যেখানে আছে ও নিয়ে যাবে, দাঁড়াবে, আর এক্সচেঞ্জও করাতে হবে টাকা, সেটার জন্য দাঁড়াতে হবে কোথাও। দেখা যাক। এই জায়গাটা অবশ্যই যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে বর্ডারের কাছে জায়গাটা দেখে আমাদের একটা অন্যরকম ধারণা হয়েছিল, কিন্তু সিটিটা আলাদা, আমাদের জায়গাটা দারুণ একদম। আজকের ওয়েদার না দুর্দান্ত, ফাটাফাটি ওয়েদার, খুব সুন্দর। এখানে অনেক দোকান, বাজার, রেস্তোরাঁ, প্রচুর কিছু রয়েছে। সিম কার্ড নিলাম এই দোকানটা থেকে, এইখানে একটা দোকান থেকে নিলাম। এখানে সাংঘাতিক মানে অবস্থা আর কি। আমার কাছে প্রথমে চাইলো 7 দিনের জন্য, যে প্ল্যানটা দেখালো তাতে চাইলো $10 ট্যুরিস্ট সিম। যাই হোক, পরে আমি বললাম যে $10 তো অনেক, মানে প্রায় 1000 টাকা, 840 টাকা। তারপর বলছে যে, আমি ইতস্তত করছি, আমি বললাম আমি অন্য দোকানে দেখবো, আমরা 2টো সিম নেব। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, 2 for 10। মানে এইরকম হলো আর কি। তো এখানে সব জায়গায় ডলার অ্যাকসেপ্ট করে, পাউন্ড অ্যাকসেপ্ট করে, আবার থাই ভাটও অ্যাকসেপ্ট করে সব জায়গায়। তবে আমাদের টুকটুকের ড্রাইভার যেটা বলছে যে যদি তুমি থাই ভাটে জিনিসপত্র কেনো তাহলে খানিকটা হলেও লোকসান পড়বে, বেটার ডলারে কেনো। সোদপুর স্টেশন রোড ছেড়ে আমাদের মহিষপোতা, সাইবনা এইসব জায়গায় নিয়ে চলে এসেছে। হ্যাঁ, অনেক দূরে মেন শহরের থেকে। এটা পুরো মুরগি হয়ে গেলাম এই হোমস্টেতে। মানে এটা যাতায়াত করতেই অনেক খরচা হয়ে যাবে, প্রত্যেকবার 100 টাকা করে যাবে, 100 থাই ভাট করে যাবে, মানে 250 টাকা করে যাবে। এরপরে অনেকই দূর। দৌড়াদৌড়ি করতে হবে। হ্যাঁ, এরপরের বার থেকে দৌড়াদৌড়ি করতে হবে। কে টুকটুকে? হ্যাঁ, দেখ এইটা ডিসটেন্স ওই বলেই দিল। তবে ডিসটেন্সটা ঠিকই আছে, টাকা একদম পুরো পাড়ার মধ্যে এনে ঢুকিয়েছে। রাস্তার অবস্থা সাংঘাতিক, প্রচণ্ড খানাখন্দ। এখানে খাবারের দোকান আছে, দেখা যাক কোন চুলোয় নিয়ে গিয়ে ফেলে। এই হচ্ছে আমাদের হোমস্টে। টোটাল 4টে বেড রয়েছে। এই দিক দিয়ে ওপরে গিয়ে একটা ডাবল বেড রয়েছে, ওপরে ওয়ার্কিং ডেস্ক রয়েছে,
আবার দেখুন এখানে টেবিল, বসার জায়গা, এখানে এই বেডটা রয়েছে, দুটো ঘর পুরোটা আমাদের। পিয়াজ দেখুন ওখানে রয়েছে, এই পাশের ঘরে এখানেও এটা একটা বেড রয়েছে, এটা অ্যাকচুয়ালি কাউচ। আর এখান দিয়ে ওপরে গিয়ে আবার একটা বেড রয়েছে, দেখাচ্ছি আমি। এই ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গেলে এখানে ওয়ার্কিং ডেস্ক, এই একটা বেড, ডাবল বেড রয়েছে। পুরো বাড়িটাই ফুল এসি। আবার ওপাশ দিয়ে দোতলায় উঠে আরেকটা বেড রয়েছে, এটা কিন্তু এপাশের ঘরে। এদিক দিয়ে বাইরে যাওয়ার দরজা, এই যে বাইরে, টয়লেট এপাশে। এখানে সিঙ্ক আছে একটা, এইদিকে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন 3টে তোয়ালে দিয়েছে। এদিকে শাওয়ার জোন, দারুণ সুন্দর হোমস্টে। টোটাল এখানে 2, 2, 4, 5, 6 জন থাকতে পারে। এদিকে যে ওপরে বেডটা আছে সেটাও দেখাচ্ছি এপাশ দিয়ে উঠে। তার আগে দেখুন এখানে কিচেন, ফ্রিজ আছে, ফ্রিজে পর্যাপ্ত জল দেওয়া আছে। আর এখানে চা কফির স্যাশে দিয়েছে, মাইক্রো ওভেন দিয়েছে, ইলেকট্রিক কেটলি আছে এবং টোস্টার রয়েছে। আর এদিকে আরেকটা ওয়াশরুম আছে, এই যে একই রকম এক্স্যাক্টলি সেম আরেকটা ওয়াশরুম। এখানেও তোয়ালে দেওয়া আছে 3টে, টোটাল 6টা তোয়ালে রয়েছে। খুব সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন সাজানো গোছানো এই হোমস্টে। আমার পুরো 3 রাতের জন্য এই হোমস্টের খরচা পড়েছে 11,600 টাকার মতো। আমরা 3 জন রয়েছি এখানে, কিন্তু ম্যাক্সিমাম 6 জন থাকতে পারে এই টাকাতেই। আমি এই এয়ারবিএনবির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এয়ারবিএনবি আপনারা ইউজ করতে পারেন, এয়ারবিএনবি অ্যাপ বিভিন্ন জায়গায় হোমস্টের জন্য। তবে এই হোমস্টেটা কিন্তু শহর থেকে একটুখানি দূরে। আমার প্রত্যেকবার যাতায়াত করতে 100 ভাট মতো, 100 থাই বাট মতো খরচা হয়ে যাবে। এখন আমরা আমাদের টুকটুককে বসিয়ে রেখেছি, ডিনার করতে যাব, ও ওয়েট করবে, আবার আমাদের নিয়ে আসবে। ও চাইছে $5, মানে ওই 500 টাকার মতো, 500 টাকার থেকে কম ওইটাও চাইছে। তো এটা যাবে, এখানে কিছু করার নেই। চলো এখন বাজে কটা বাজে পিতৃজিৎ? এখন বাজে হচ্ছে 7:33। 7:33 আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখানকার টাইম আর থাইল্যান্ডের টাইম সেম, সুতরাং একই টাইম জোনে রয়েছি আমরা। এখন ডিনার করব, ডিনার করে ফিরে এসে ঘুমাবো। কাল ভোর 5টায় যাব আঙ্কর ভাট। সেই গল্প আসবে এর পরের পর্বে। আমরা এখন এলাম পাব স্ট্রিটে। পাব স্ট্রিটে প্রচুর রেস্তোরাঁ, দোকান, বাজার, সব রকম বাজেটেরই আছে। হ্যাঁ, সব রকম বাজেটেরই রেস্তোরাঁ রয়েছে। আর এই জায়গাটাই হচ্ছে ওয়াকিং স্ট্রিট অফ সিয়াম রিপ। এই শুরু হলো পাব স্ট্রিট, দুদিকে দোকান, বাজার, রেস্তোরাঁ। আমার পেছনে দেখতে পাচ্ছেন আরেকটা ওয়াকিং স্ট্রিট, কিন্তু এটা থাইল্যান্ডে নয়, আমি রয়েছি কম্বোডিয়ায়। কম্বোডিয়ার সিয়াম রিপের ওয়াকিং স্ট্রিট পাব স্ট্রিটে। আলো ঝলমল রাস্তার দুধারে অসংখ্য পাব আর রেস্তোরাঁ, সব রকমের খাবারের অপশান রয়েছে এখানে। ওয়াকিং স্ট্রিটের থেকে তো এটা অনেক ভালো, খুব বেশি লাউড মিউজিক নেই। আর ওয়াকিং স্ট্রিটে এত ভিড়, গ্যাঞ্জাম, তার তুলনায় এটা অনেক ফাঁকা ফাঁকা সুন্দর। কি বলো বলো কেমন লাগছে? দুর্দান্ত দুর্দান্ত, মানে পরিবেশটা এত সুন্দর, যেরকম আলো ঝলমলে একটা ব্যাপার, চারিদিকে মিউজিক হচ্ছে, প্রচুর ফুড জয়েন্ট, পাব, মানে এত পাব থাকার জন্য কি এটার নাম পাব স্ট্রিট। হ্যাঁ সেটাই, যাই হোক খুব ভালো। এই ধরনের পাইপস আমার খুব ভালো লাগে। এবং পরিবেশ থাইল্যান্ডের সঙ্গে ওয়াকিং স্ট্রিটের সঙ্গে পার্থক্য কোথায়? হ্যাঁ, মানে ওয়াকিং স্ট্রিটের মতো ওই অসভ্যতা বলবো, হ্যাঁ, সেগুলো নেই আর। হ্যাঁ, যদিও একেবারেই আড়ালে আবডালে ইশারায় আপনাকে ডাকতে পারে, সে অভিজ্ঞতার সম্মুখীন আমি এক্ষুনি হলাম, কিন্তু প্রকাশ্যে তেমন কোনো ব্যাপার নেই।